আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব শেষটা তো মনে আছে, শুরু করব কোথা থেকে। আর আপনারা আমাকে কখনো বলতে পারবেন না গুজববাজ, আর কি বলে আপনার কোনো কথাই মেলে না। আমি কি বলেছিলাম? ইউনূসের ওই কাঠগড়ায় ইউনূসের বিচার হবে এবং শাস্তি কিন্তু বাংলাদেশেই হবে। শেষ দিনটা করুণতম হবে। আমি শেষ যে ভিডিওটায় বলেছিলাম, তিনি নিঃশব্দে যমুনা ছেড়ে চলে গেলেন, কোনো একটা হ্যান্ডশেক পর্যন্ত নেই, কোনো বিদায় সম্বর্ধনা নেই। আসলে তিনি মাঝপথ যাওয়ার পর তার যে গন্তব্য ছিল ইস্তিমুর, মাঝপথ যাওয়ার পর তার কাছে খবর আসে আপনি যদি এয়ারপোর্টে গিয়ে যদি আপনি বেরোতে যান তাহলে কিন্তু আপনাকে আটকে দেবে, ফলে আপনি বেইজ্জত হবেন, আপনি এখন এয়ারপোর্টের দিকে যাবেন না। এটা সেনাবাহিনীর একটা সেকশন তাকে এই খবরটা দেয়, অবশ্যই ডিজিএফআই। সঙ্গে সঙ্গে ইউনূস মনস্থির করে নেন এবং গাড়ি ঘুরিয়ে তিনি একেবারে যমুনায় চলে আসেন। যমুনায় এসে তিনি রাত কাটান, দুশ্চিন্তার রাত কাটান বলা যায়। এখন এই যে যমুনায় উনি আছেন, যমুনায় ওখানে এখন মোটামুটি আপনার 8-9জন পুলিশ রয়েছে, 3টে সেনাবাহিনীর গাড়ি ওই তার চারপাশে ঘোরাফেরা করছে, 3টে সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার দিন 10:30টার সময়, বৃহস্পতিবার দিন তিনি রাত্রিবেলায় করেছিলেন, যাত্রা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন এবং রাতেই তিনি ফিরে আসেন। এবং শুক্রবার দিন সকালবেলা 10:30টার সময় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটাকে পিডব্লিউডি বলে, আমরা পূর্ত দপ্তর, গণপূর্ত দপ্তর বোধহয় এরকম কিছু একটা বলে, তার যে চিফ ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে খালেদুজ্জামান চৌধুরী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খালেদুজ্জামান চৌধুরী আরো 2জনকে সঙ্গে নিয়ে যমুনায় যান। যমুনায় গিয়ে তারা বলেন যে স্যার, আপনার তো এখানে যমুনায় থাকার দিন তো শেষ হয়ে গেছে, এবার তো আপনাকে যমুনা খালি করতে হবে, গতকালই তো আপনার শেষ দিন ছিল। তখন ইউনূস বলেন যে আমার তো অধিকার অনুযায়ী আমি 3 মাস এইখানে আমি থাকতে পারি। তখন এই খালেদুজ্জামান চৌধুরী বলেন, আপনি যে এখানে উঠেছেন, বাসস্থান হিসেবে আপনি বেছে নিয়েছেন, সেটা আমাদের কাছে কোনো আধিকারিক অর্ডার নেই, অর্থাৎ খাতায় পত্রে লেখা কিছু নেই। আপনি উড়ে এসে জুড়ে বসে গেছেন, এবার সেটা খাতায় পত্রে লেখা হয়নি। তো খাতায় পত্রে যখন লেখা হয়নি, তাহলে আমরা ধরে নেব যে যমুনা খালি আছে। এখন পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভারত এখন বাংলাদেশের, সেই পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা এই বাসাটাকে পুরোপুরি নতুন করে সাজাবো, ফলে আপনাকে অন্যত্র বাসস্থান দেখতে হবে, সেটা কদিনের মধ্যে আপনি করতে চান। এই যখন আলোচনা চলছে, দর্শক মিলিয়ে নেবেন, ওখানে তখন তার সঙ্গে ছিলেন এনসিপি 3জন, ওইখানে ছিলেন ইউনূসের সঙ্গে। পাশেই বোধহয় একটা ট্রান্সফরমার আছে, সেখানে পাখি বা কাকটা কিছু একটা বসেছিল, ট্রান্সফরমার ভ্রাম করে বাস্ট করেছে। বাস যখন করে তার যে তীব্র শব্দ, সেই শব্দে ইউনূস মনে করেছে বোধহয় বোমা টোমা কিছু একটা পড়েছে। ইউনূস পালাতে গেছেন, ছুটে পালাতে গেছেন, হুড়হুড় করে যাকে পালানো বলে, বিদ্যে না, আমরা যেরকম ভাবে পালাতে যাবো আর কি। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেন, আরে এটা তো নর্মাল ঘটনা, আমাদের এখানে ট্রান্সফরমারের ওপরে পাখি টাকি বসলে পরে বাস্ট করে, দেখুন বিদ্যুৎ চলে গিয়েছে কয়েকটা সেকশনে, আপনি নিশ্চিন্তে এখানে বসুন। ভয় এতটাই তাকে ঘিরে ধরেছে এখন, সবসময় তিনি এখন সন্ত্রস্ত হয়ে থাকেন।
তো যাই হোক, তিনি বলেছেন আমার গুলশানের বাড়িতে আমি চলে যাব, আমাকে 2-4 দিন সময় দেওয়া হোক। সম্ভবত আগামীকাল অথবা পরশুদিন তিনি গুলশানের বাড়িতে ট্রান্সফার হবেন। বলেছেন আমার ব্যাগ গোছাতে 2-1 দিন সময় লাগবে। এই সময়টুকু উনি চেয়ে নিয়েছেন। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেছেন ঠিক আছে, আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা যখন চাইছেন তখন আমরা আপনাকে 24-48 ঘন্টা আপনাকে আমরা সময় দিলাম, আপনি গুলশানে চলে যান, তারপর আমরা এখানে কাজকর্ম শুরু করব। এই যে তার পালানোর যে ভঙ্গিটা এবং দৃশ্যটা এবং ঘটনাটা সত্যি ঘটেছে কিনা সেটা আপনারা খালেদুজ্জামান চৌধুরীকে জিজ্ঞেস করতে পারেন, যাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ রয়েছে, অথবা যে এনসিপির যে সমস্ত লোকজন ছিলেন ওখানে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। তাদের নাম দাম আমি জানতে পারিনি, কিন্তু এনসিপির 2-4 জন ওখানে ছিলেন, তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও আপনারা এই ঘটনার সত্যাসত্য আপনারা বিচার করে নিতে পারবেন। এখন এই যে তিনি বহাল রয়েছেন 18 মাস অবৈধভাবে, 8ই আগস্ট থেকে তিনি অবৈধভাবে এই যে এই শেষ সপ্তাহ পর্যন্ত তিনি যে সরকারি কাজকর্ম করলেন, এই 18 মাসে তিনি 162টি অধ্যাদেশ জারি করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নিষিদ্ধ করা, একে ওকে জেলে ভরা, তার 666 কোটি টাকা ঋণ মুকুব, তারপর এই লাইসেন্স দিয়ে নাও, ওই লাইসেন্স ছেড়ে দাও, এর আমাদের কর্মকুব, এই সব কিছু এই 162টা অধ্যাদেশের মধ্যে রয়ে গেছে। এখন আপনাদের দেশের নিয়ম অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো জারি হয় সেগুলো পার্লামেন্টে বৈঠকে তোলা হয়। আপনাদের পার্লামেন্টে বৈঠক বসবে মার্চের 12 তারিখে। সেইখানে যদি এই অধ্যাদেশ সম্পর্কে কোনো প্রস্তাব যদি আলোচনা হয় তো হলো, না হলে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে সংবিধানের 97তম অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট এইটা করে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে 162টা যে অধ্যাদেশ উনি জারি করেছেন, এই 62টা অধ্যাদেশের ওপরে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ কে করবে? এখন ডিজিএফআই করতে পারে, অথবা দুদক করতে পারে, কে করবে আমি জানি না। জিজ্ঞাসাবাদ মানে তাকে সদুত্তর দিতে বলা হবে যে এই যে আপনি এই এত টাকা মুকুব করালেন, এইখানে আপনি এই লাইসেন্স দিলেন, ওর পর মুকুব করলেন, ওকে ওইখানে চাকরি দিলেন, ওকে এখানে বদলি করলেন, একে এখানে টাকা পয়সা পাইয়ে দিলেন, অমুক জায়গায় এত দান করে দিলেন, অমুক খয়রাতি করলেন, আপনি এই টাকাগুলো কোত্থেকে পেলেন এবং কেন খরচা করলেন, কোন হিসেবে খরচা করলেন, সরকারি কোষাগারের টাকা আপনি কোন হিসেবে খরচা করেছেন, আমাদেরকে উত্তর দিন। এই উত্তর যদি সদুত্তর উনি না দিতে পারেন তাহলে তার ভাগ্যে কি জুটবে সেটা আপনারা সকলেই আন্দাজ করে নিতে পারছেন। কারণ সরকার ইউনূসকে ছাড়বে না। ওই যে পালাতে উনি গেছিলেন, ভারত সরকারের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা আছে তারা ফোন করে একেবারে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশ ছাড়তে না পারেন। তখন সরকারে বসে গেছে অলরেডি, মানে শপথ তো নেওয়া হয়ে গেছে। শপথ দিয়ে নেওয়া মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসাটা বাকি সবই তো হয়ে গেছে। এখন কার ঘাড়ে কটা বাধা আছে মনে না করবে? কারণ তো মাথা নেই। একদিন ইউনূসের চলেছে, এবার ইউনূসের কথাটা, এবার ভাবুন যে ইউনূস অন্যের কথায় আটকে গেলেন। ফলে অন্যের ক্ষতি যে করে না, আমি বারবার বলতাম যে আপনি এই জিনিসটা করছেন, একে কিন্তু আপনাকে এই জীবনেই শোধ করে যেতে হবে, আর আপনার শেষ দিন হবে করুণতম। আলটিমেটলি সেই করুণতম দিনটা দেখতে হলো।
দেখতে হবে। আপনারাও তার সাক্ষী থাকবেন। অযথা আর আমাকে গালাগালা করতে পারবেন না যে আপনি এতদিন ধরে ঢপের কথা শুনিয়েছেন, সেটা শুধু বাতিলা করে গেছেন, এই 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 করেছিলেন, কোনো কথা আপনার মেলেনি। আলটিমেটলি যেটা বড় কথা আসসালামু আলাইকুম সেটা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে তারেক রহমান শুরু হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে এটা কি ধরনের কথা? তারিখ ই তারেক বা তারেক রহমান, এটার অর্থ কি? এই শব্দটা আমি এনেছি মধ্যযুগীয় যে ইতিহাসবিদ, যারা ইতিহাস লিখতেন, তাদের রচনা শৈলী থেকে। যেমন তারিখই ফিরোজ শাহী, তারিখই কুতুব শাহী, মানে বিভিন্ন রাজা বাদশাহ তাদের যে সময়কালে তারা যে সকল কর্মকাণ্ড করতেন, ভালো কাজকর্ম করতেন, এগুলো লিখে রাখার জন্যে পারস্য থেকে, ইরান থেকে, আরব থেকে বড় বড় ঐতিহাসিক তারা ভারতবর্ষে আসতেন এবং তারা যে সকল বই লিখেছেন, সেই অনেকগুলো বই, মধ্যযুগের বই, যেটার শুরু এরকম তারিখ ই ফিরোজ শাহী। মানে ফিরোজ শাহী যে জমানা, তার যে রাজত্বকাল, সেই রাজত্বকালের দিনক্ষণ, দিনলিপি, দিননামা, এটা কি মানে আরবিতে তারিখ ই ফিরোজ শাহী বোঝানো হয়। তো সেদিক থেকে আমাদের বাংলাদেশে যেহেতু এখন ইনকলাবের যুগ চলছে, আমাদের এই বাংলাদেশে এখন ইমতিহানের যুগ চলছে, আমাদের এই বাংলাদেশে এখন মজলুমের যুগ চলছে, ইত্তেহাদের যুগ চলছে, ইন্তিফাদার যুগ চলছে। তো সেক্ষেত্রে আমি একটু ঢং করে সেই তারেক রহমান সাহেবের জমানাকে তারেক রহমান বলার চেষ্টা করলাম। তো এই তারেক রহমানের জমানাতে অনেকগুলো ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো খুব স্বল্পকালীন, মানুষকে আশ্চর্য করেছে। মানুষ এগুলো নিয়ে আলোচনা করছে, কয়দিন পর এগুলো নিয়ে আলোচনা করবে না। আর যে ঘটনাগুলো ঘটেছে এগুলো রেশ থাকবে না। যেমন তিনি এখন খুব খোলামেলা চলাফেরা করছেন, এটা খুব বেশি দিন চলবে না। তিনি তার স্ত্রীকে নিয়ে মসজিদে যাচ্ছেন, সেগুলো ফেসবুকে আসছে গাড়িতে করে। এই জিনিসগুলো ভবিষ্যতে বেশি একটা চলবে না। তারপর তিনি ট্রাফিক রুল ফলো করে সাদামাটাভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, সচিবালয়ে অফিস করার চেষ্টা করছেন। এই জিনিসগুলো নিয়ে দ্য লং রানে মানুষের আগ্রহ থাকবে না। আর এটার কোনো যে ইমপ্যাক্ট, সেই ইমপ্যাক্ট রাজনীতিতে, অর্থনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় কেমন হয় এটা বলা যাচ্ছে না। সম্ভবত ভালো কিছু হবে না। এরকম সবাই নতুন যারা ক্ষমতায় আসেন, সবাই এরকম বড় বড় সিদ্ধান্ত নেন। শেখ হাসিনাও নিয়েছিলেন, তিনি সচিবালয়ে অফিস করবেন ইত্যাদি ইত্যাদি। পরে সচিবালয় অফিসটা দূরের কথা, তাকে এমন একটা বৃত্তে আবদ্ধ করে রাখা হয়েছে যে তিনি ওই তেজগাঁতে যে প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও তিনি শেষ কয়েক বছর অফিস করতে পারেননি। করোনার আগের থেকেই তাকে সিকিউরিটির নাম করে এমনভাবে ভয় দেখানো হয়েছিল যে তিনি পুরোটা সময় গণভবনে থাকতেন এবং গণভবনেও তার চলাফেরার মধ্যে নিয়ন্ত্রণ রাখা হতো এবং সাধারণ নেতাকর্মী যারা দর্শনার্থী ছিলেন তাদের সঙ্গে তার সম্পর্কটা একেবারে কাট আপ করে দেওয়া হয়েছিল। অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা যারা একসময় শেখ হাসিনার সঙ্গে মানে রীতিমতো পারিবারিক সম্পর্ক যাদের ছিল, সেই সমস্ত মানুষের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। অনেকে মুনতাসির মামুন সাহেবের মতো মানুষ গণভবনের গেট থেকে ফিরে এসেছেন, আনিসুজ্জামান সাহেবের মতো মানুষ কেঁদেছেন, গণভবন থেকে ফিরে এসে কেঁদেছেন। বোঝার চেষ্টা করুন। অথচ শেখ হাসিনার মতো এত প্রো পিউপিল নেতা এখনো পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয়টি নেই। এমনকি বঙ্গবন্ধুর চেয়ে তার প্রো পিউপিলনেস কোনো অংশে কম নয়। তার রাজনৈতিক জীবনে যদি দেখেন, মানুষকে খাওয়ানোর ক্ষমতা, মানুষের মাথায় হাত বুলানোর ক্ষমতা, মানুষকে বুকে জড়িয়ে ধরার ক্ষমতা, সবাইকে সন্তান স্নেহে আদর করার ক্ষমতা, পুরো পরিবার পরিজনকে আপনি একত্র করে রাখা। বোঝার চেষ্টা করুন, তিনি কিন্তু মানে শেখ মনির পরিবারের সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। শেখ রেহানা, শেখ হাসিনার সঙ্গে মানে ফজলুল হক মনি, তারপরে শেখ সেলিম, এই পরিবারের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। সেই দূরত্ব থাকা সত্ত্বেও আপনি দেখেন একেবারে বিদায় বেলায় তিনি কি ভাষায় সেই তাপসের সঙ্গে কথা বললেন। তার পরিবারের সবাই আপনজন, সবাই থেকে তুমি করে ডাকে। কেউ ফুফু ডাকে, কেউ আপু ডাকে, কেউ হাসু বলে ডাকে, হাসু তুমি কেমন আছো এই নামে ডাকে। তাপস তাকে হাসু নামে তুমি করে ডাকছে। এই পারিবারিক বন্ধন আপনি কোথায় পাবেন? এটা শেখ হাসিনা রক্ষা করেছেন। আমি আমার এক বন্ধুর সঙ্গে একবার মানে তর্ক করলাম। সে বিএনপি করতো আর আমি তখন ছাত্রলীগ করতাম। তো ওর সাথে আমি বললাম যে তোমার সঙ্গে আমার 10,000 টাকা, মানে সেই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসছেন সবে মাত্র, তিনি সুদার সদনে থাকেন। তো তিনি খালেদা জিয়ার ভক্ত,
আর আমি শেখ হাসিনার ভক্ত। তো আমি তাকে বললাম যে, "এক কাজ করো, মানে কে শ্রেষ্ঠতা? ও তো ওর নেত্রীর কথা বলবে, আমি শেখ হাসিনার কথা বলছি।" আমি বললাম যে, "বাদ দাও। তুমি আর আমি ৳১০,০০০ চুক্তি। আমি তোমাকে এখন এই রাত্রি বাজে ৯টা। আমি তোমাকে এখন নিয়ে যাব ৩২ নম্বরে। তারপর তোমাকে আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করাবো এবং সেই বাসার চা তোমাকে খাওয়াই আনবো। যদি না পারি আমি তোমাকে ৳১০,০০০ দেবো। আর তুমি আমাকে এখন ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাবা, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করাবা, আর না পারলে ৳১০,০০০ দেবা।" মুহূর্তের মধ্যে আমার সেই বন্ধু বলল যে, "না দোস্ত, আমি এটা পারবো না। আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না। আমি এমনি ভালোবাসি। আমি কোনোদিন তার সামনাসামনি দেখিনি। কোনোদিন তার ক্যান্টনমেন্টের বাড়িতে যাইনি।" তো এই হলো মানে আওয়ামী লীগের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে। আমি তখন ছাত্রলীগের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মী। তো হোয়াট ওয়াজ মাই কনফিডেন্স? আমার সেই কনফিডেন্স ছিল। মারাত্মক কনফিডেন্স ছিল। এবং সেই মানে কনফিডেন্সের জায়গাটা কোনোদিন নষ্ট হয়নি। আমি ২০১৮ সনে তো মারা যাইতাম। ২০১৮ সনে আমি আজকে একটা সত্য কথা বলি। ২০১৮ সনে মানে আওয়ামী লীগের লোকজন আমাকে মেরে ফেলত। আমি যখন বিএনপিতে যোগদান করে দেশে গেলাম, তারা মেরে ফেলত এবং তার সঙ্গে, সঙ্গে আবার ওখানে বিএনপির একটা গ্রুপ যারা আমার মনোনয়ন মেনে নেয়নি। তারা চিন্তা করলো যে আমার বাসায় ৳৫০,০০০ আছে, আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত আর ওই বিএনপির কিছু দুর্বৃত্ত, যারা আমার বিএনপির সব লোক আমার পক্ষে না, এটা প্রতিপক্ষ ছিল। তারা সবাই মিলে এরকম একটা সিদ্ধান্ত নিল যে আমার বাসায় ডাকাতি করবে, বাসা থেকে টাকা নেবে এবং বাসায় ঢুকে আগুন-টাগুন জ্বালিয়ে দেবে। তো এই অবস্থাতে আমি মেজর জেনারেল জিয়াউল আহসানকে ফোন করলাম। আমি বললাম যে, "জিয়া, এই ঘটনা। দেখো তো তুমি আমাকে কিছু করতে পারো কিনা?" তো জিয়া বলল যে, "দাঁড়ান, আমি এক্ষুনি দেখতেছি।" সে সঙ্গে, সঙ্গে তারেক সিদ্দিকীকেও ফোন করল। তারেক সিদ্দিকী বললেন যে, "ঠিক আছে, রনি ভাইকে বলো সে যেন চিন্তা না করে, আমি এখনই পিএম এর সাথে আলাপ করতেছি।" তো সে গিয়ে ১ম এ পিএম এর কাছে গিয়ে বলল, প্রধানমন্ত্রীর কাছে বলল, "বুঝার চেষ্টা করুন, ২০১৮ সনে আমি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। এবং আমি ওই মানে ওই সময়টাতে শেখ হাসিনাকে যে অপমান করেছি, আবার এই ঘটনার পরেও তার পতনের আগ পর্যন্ত কিন্তু তার সমালোচনা করেছি। কিন্তু তারপরেও দেখেন তার রিলেশনটা দেখেন।" তো তারেক সিদ্দিকী গিয়ে তার কাছে বলল যে, "এরকম ব্যাপার, রনির তো খুব বিপদে পড়েছে। না হয় একটা ভুল করেছে। এখন তো তাকে রক্ষা করতে হবে।" উনি ১ম বললেন, "না, দেখুক, বুঝুক কত অবস্থা, বেশি চালাক, বেশি ফাজিল" ইত্যাদি, ইত্যাদি। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন, তারপরে এরপরে বললেন যে, "যাও, ঠিক আছে, যাও, ব্যবস্থা নাও।" তখন এই জেনারেল, এই যে এখন জেলখানায় আছে, মেজর জেনারেল জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী, তারা পটুয়াখালীর এসপিকে, ডিসিকে ফোন করলো এবং ঢাকা ডিবির কে জানালো, ডিবি প্রধানকে জানালো এবং একটা ডিবির ১২ সদস্যের একটা টিম প্রায় ১ সপ্তাহ আমার বাসার সামনে 24 আওয়ার্স ডিউটি করছে এবং ওই টিম আমাকে নির্বাচনী এলাকা থেকে ঢাকা নিয়ে আসছে। আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, এখনো করি, আগামীতেও করব। কিন্তু এই কৃতজ্ঞতাটা কি আমি ভুলতে পারবো? এই যে পলিটিক্যাল ম্যাচুরিটি তার যে রয়েছে এবং তার যে সেই যাকে বলা হয় গণসম্পৃক্ততা রয়েছে, নেতাকর্মীদের সাথে রয়েছে, এটা বাংলাদেশের কোন যাকে বলা হয় নেতা বলতে পারবে যে তার দল ছেড়ে চলে গেছে, তারপরে সকাল বিকাল তাকে গালাগাল করছে এবং তার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোকের সাহায্যের জন্য সেই নেতা এই কাজ করেছে? এটা কেবলমাত্র শেখ হাসিনা, অন্য কেউ নাই বাংলাদেশে। তো এই যে অনেকে মানে বিএনপির কোনো লোক আমার মুখ দিয়ে বঙ্গবন্ধু শোনার কারণে রাগ হয়। আমি বললাম, "দেখেন, আমি দল করেছি, আমি বিএনপিতে আসছি ভালো করে, কিন্তু আমি মুখ থেকে বঙ্গবন্ধুর শব্দটা বাদ দিয়ে মুজিব, মুজিব বলতে পারবো না। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সেই শেখ হাসিনার মনোনয়ন নিয়ে এমপি হয়েছি, না হলে আমাকে আজকে চিনতো না, বিএনপি মনোনয়ন দিত না। আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি সালমান এফ রহমানের কারণে, অন্য কোনো কারণে না, ত্যক্ত বিরক্ত হয়ে। তো কাজেই আমি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারবো না।" এই কথাটা কিন্তু আমি সারা জীবন প্রকাশ্যে সবসময় বলেছি। আওয়ামী লীগ জমানাতে বলেছি, কিন্তু আবার সমালোচনা করেছি, শেখ হাসিনা কেন সালমানকে রাখেন, কেন অমুককে রাখেন, এই কথা তো এখনো বলছি। তো এরকম একটি অবস্থা আমি বললাম যে জমান এমন একটা জিনিস যে কিছু, কিছু জিনিস থেকে যায়। এই যে যেমন শেখ হাসিনার কিছু কর্ম আছে, বাংলাদেশে আছে, লক্ষ, লক্ষ মানুষের সাথে আছে। আপনি ভুলতে পারবেন না। সে অনেকের বাস দিছে। ইলিয়াস আলীকে খুন করছে, মারছে, যা কিছু হোয়াট এভার মেবি। তার সঙ্গে, সঙ্গে আমি যে বললাম আমার এরকম অসংখ্য ঘটনা, আমি যদি বলি আপনাকে চোখের পানি রাখতে পারবেন না, আমি জানি। এখন এগুলো বললে আদিক্ষেতা মনে হবে। মানে শেখ হাসিনার এমন মানবিক কর্মকাণ্ড বললে হাউমাউ করে আপনাকে কাঁদতে হবে, বিএনপির লোককেও কাঁদতে হবে। আই ক্যান টেল ইউ। তো যাই হোক, এনিওয়ে, তো এই যে তারেক রহমান সাহেবের যে জমানা, তারেক রহমান, এই জমানাতে শহীদ মিনারে যে ঘটনাটি ঘটল, এটি ১৯৫২ সনের ভাষা আন্দোলনের পর থেকে আজ অবধি ঘটেনি। এমনকি পাকিস্তান জমানাতে ঘটেনি। যখন পাকিস্তান ছিল একটি ইসলামিক রাষ্ট্র, ঠিক সেই ইসলামিক রাষ্ট্রে এই ঘটনাটা কেউ ঘটাতে পারেনি, ঘটানোর চেষ্টা করেনি,
কিংবা ঘটনার কথা কল্পনা করেনি যেটা বাংলাদেশে ঘটছে। সেটি হলো তিনি শহীদ মিনারে যে প্রচলিত প্রথা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গান বেজেছে, তিনি সেখানে ফুল পুষ্পস্তবক স্থাপন করেছেন। এরপর সেখানে মোনাজাত হয়েছে, তিনি সেই ইসলামী রীতি অনুযায়ী মোনাজাত করে আসছেন। ইসলামপন্থী যারা লোকজন তারা সবাই বলছেন মারহাবা মারহাবা মারহাবা। যারা যাকে বলা হয় অন্য যে রাজনীতি করেন, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা বলেন সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, একই করলেন, হিন্দুরা কোথায় যাবে, বৌদ্ধরা কোথায় যাবে, খ্রিস্টানরা কোথায় যাবে। ওই দিন সেখানে তো অনেক হিন্দুরা ছিল। যখন বলা হলো রব্বানা লা তুজি কুলুবানা বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তখন হিন্দু মানুষ মোনাজাত তুলেনি। বা ওখানে অনেক লোক আসছে, মানে অনেক লোক আসছে যাদের শরীরে ওযু ছিল না, যাদের শরীরে ওযু ছিল না, যারা হয়তো ওখানে ওই গেছে, তারপর পাশে রমনা পার্কে বা সরোয়ার্দী উদ্যানে কোনো বান্ধবীকে নিয়ে কুটুকুটু করে আসছে, চুমাচুমি করে আসছে, কিন্তু ওখানে গিয়ে তারা তো আশা করেনি যে আজকে এখানে ওযু করে আসতে হবে। তো এখন সবাই দেখা গেল যে হাত তুলছে। এখন ওই যে রমনা পার্কে বান্ধবীর সাথে বা অন্য কারোর সাথে কিছু একটা করে আসছে, ওই শরীর নিয়ে তাকে দেখে বলা হয় মোনাজাত তুলতে হয়েছে, এবং এটা ভালো না। একটা ছোট্ট উদাহরণ দিই। এক বড় নেতা, এটা বিএনপি না আওয়ামী লীগের আমি বলবো না, মানে রাজপরিবারের সদস্য, বিএনপি রাজপরিবারের সদস্য না, মানে বলে আওয়ামী লীগের রাজপরিবারের সদস্য বলবো না, ব্যবসা বাণিজ্য করতো, আর্মিতে চাকরি করতো, সেক্সুয়ালি মারাত্মক পারভার্টেড ছিল, অফিসে বুয়া মুয়া যা কিছু আছে কোনো কিছু সে বাদ দিত না। এখন ওই কোম্পানির একজন বড় কর্মকর্তা জিএম পর্যায়ের লোক আমার কোম্পানিতে চাকরি নিতে আসলো। আমি বললাম যে এত বড় কোম্পানি, দল ক্ষমতায়, আপনি আমার কোম্পানিতে চাকরি করতে আসছেন। ভদ্রলোক কেঁদে দিলেন, বলে যে স্যার চাকরি দেন, ওখানে চাকরি করা আসছে না খেয়ে মরা ভালো। চোখের সামনে দেখলাম রুমের মধ্যে বুয়ার সাথে অপকর্ম করে আসছে, আইসেই ওই অবস্থাতে নামাজে দাঁড়াই গেল, এবং তাও আবার ইমাম, তার পিছনে আমাকে নামাজ পড়তে হলো। তো এই যে অনেকগুলো জিনিস আছে বুঝছেন, যেগুলো মানে আল্লাহর গজব নাজিল হয়ে যায় কখনো কখনো ভালো কাজগুলো। এনিওয়ে, আপনি যখন একটা জিনিস যে এখানে এখন দোয়া হবে, দরুদ হবে, আপনারা যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন, যাদের অজু আছেন, তারা দোয়াতে অংশগ্রহণ করবেন। যাদের অজু নাই, দোয়াতে অংশগ্রহণ এভাবে করার বিধান আছে কিনা আমি জানি না, মুফতিরা বলতে পারবেন। এইভাবে কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়ে যে এরাটা শুরু হলো, এটা মূলত